ফেলুদা নিয়ে কোন বাঙালি সাহিত্যপ্রেমী এক্সাইটেড না? কেউ কি বলতে পারে? তা সে ফেলুদা নিয়েই কাহিনী হোক বা সিনেমা হোক বা হাল ফ্যাশনের অডিও স্টোরি হোক না, বর্তমানে তো ফেলুদাকে নিয়ে প্রচুর ফ্যান ফিকশন পর্যন্ত লেখা হচ্ছে। যদিও সেগুলোর গুণগত মান কেমন হচ্ছে সেটা আলাদা বিষয়, আর মুভি বা ওয়েব সিরিজও যা তৈরি হচ্ছে সেটাও বাদ দিলাম, কিন্তু ফেলুদা নিয়ে যে উন্মাদনা ছিল, আছে এবং থাকবে সেটা নিয়ে কিন্তু নো ডাউট। এর আগে ফেলুদাকে নিয়ে লেখা দুটি নন ফিকশন বই আমি পড়েছিলাম, একটা সত্যজিৎ বাবুর লেখা, আরেকটি সন্দীপ বাবুর লেখা। এরপর রিসেন্টলি আবারও একটা ফেলুদাকে নিয়ে নতুন একটা নন ফিকশন বই এসেছে, যার নাম ফেলুদার প্রথম তোপসে, লিখেছেন সিদ্ধার্থ চ্যাটার্জি। এবার প্রশ্ন হলো, কে ইনি? যারা জানেন তারা কমেন্ট করে লিখে জানান, আর যারা জানেন না তাদের সুবিধার্থে বলি, এই সিদ্ধার্থবাবু হলেন সোনার কেল্লা বা জয় বাবা ফেলুনাথ সিনেমায় অভিনয় করা সেই তোপসে, যাকে নির্দ্বিধায় বলা যেতে পারে ফেলুদার প্রথম তোপসে। এ তো গেল লেখকের পরিচিতি, কিন্তু এখন যেটা সব থেকে বড় প্রশ্ন সেটা হলো, তার লেখা এই বইটি ফেলুদা প্রেমীদের কাছে কতটা প্রাসঙ্গিক? এই বই কি আদৌ সংগ্রহযোগ্য? আসুন আলোচনা করা যাক। প্রথমেই বলে নেওয়া দরকার যে এই প্রথম তোপসে অর্থাৎ সিদ্ধার্থবাবু কলকাতার বিখ্যাত রেস্তোরাঁ ভজহরি মান্না এবং মছলি বাবার প্রতিষ্ঠাতা। ইনি নিজে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। শেয়ার মার্কেট নিয়ে বেশ কিছু বইও তিনি লিখেছেন। এরপর এত বছর পরে তিনি নিজের তোপসে হওয়ার অভিজ্ঞতা নিয়ে ফাইনালি লিখেছেন এই বইটি। এই বইটির মধ্যে রয়েছে সোনার কেল্লা এবং জয় বাবা ফেলুনাথ এই দুটি সিনেমায় তার কাজ করার অভিজ্ঞতা, এবং সবশেষে রয়েছে প্রথম ফেলুদা অর্থাৎ সৌমিত্রবাবুর সাথে তার পার্সোনাল রিলেশনের ব্যাপারে। তো সব মিলিয়ে কেমন লাগলো বইটি আমার? সেই বিষয়ে বলতে গেলে প্রথমে এর পজিটিভ পয়েন্ট নিয়ে বলে নেওয়া দরকার। প্রথম পজিটিভ পয়েন্ট হলো এর তথ্য। সিনেমা কিভাবে শুটিং হয়েছে সেই নিয়ে ডিটেলে তথ্য দেওয়া রয়েছে সত্যজিৎ বাবুর লেখা একেই বলে শুটিং বইতে এবং সন্দীপ বাবুর লেখা আমি আর ফেলুদা বইতে। এছাড়াও ডেডিকেটেড সোনার কেল্লার শুটিংয়ের পার্সোনাল অভিজ্ঞতা নিয়ে এর আগে লিখেছেন কুশল চক্রবর্তীর বাবা রুদ্রপ্রসাদ চক্রবর্তী তার সোনার কেল্লার সন্ধানে বইতে। ফলে এখানে যে নতুন কিছু পাবো সেটা আমি খুব একটা আশা করিনি। সেই কারণে আমার হয়তো এই বিষয়টি ভালো লেগেছে যে এখানে সিদ্ধার্থবাবু যে তথ্যগুলি আমাদের সামনে তুলে ধরেছেন তার সম্পূর্ণ তার নিজের অভিজ্ঞতার বেসিসে। ফলে এখানে এমন কিছু নতুন তথ্য আমরা জানতে পারি যে বিষয়ে আমার অন্তত জানা ছিল না। একটা ছোট্ট উদাহরণ দিই। সিনেমার শুটিং হয়ে যাওয়ার পর পোস্ট প্রোডাকশনে এসে সিনগুলির ভয়েসের ডাবিং কি করে করতেন সত্যজিৎবাবু সেটা আমি প্রথম এখান থেকেই জানতে পারি। তখন ডাবিং করা যে কতটা মুশকিল ছিল সেটা আমরা জানতে পারি। এছাড়া বিভিন্ন ধরনের ইস্যু যেগুলো শুটিং চলাকালীন হয়েছিল, যার ফলে বেশ কিছু সিন যেগুলি সিনেমা থেকে বাদ দিতে হয়েছিল, সেগুলির ব্যাপারেও খুব সুন্দর তথ্য রয়েছে এই বইতে। ফলে এই বইতে পাওয়া এরকম বিভিন্ন তথ্য আমার কাছে প্রথম পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো ওনার লেখনী। সিদ্ধার্থবাবু সমস্ত বিষয়গুলিকে এত সুন্দর গল্পের মতন সাজিয়ে লিখেছেন যে মনেই হচ্ছিল না এটা কোনো নন ফিকশন বই পড়ছিলাম। মনে হচ্ছিল যেন সিদ্ধার্থবাবুর লেখা ওনার কোনো পার্সোনাল ডায়েরি পড়ছিলাম। তার কারণ এখানে শুধু তথ্য দিয়ে সিদ্ধার্থবাবু ক্ষান্ত হননি, তার বিশ্লেষণ এবং সেই বিষয়ে তিনি কি ভেবেছিলেন সেটারও খুব সুন্দরভাবে বিবরণ তিনি লিপিবদ্ধ করেছেন। অত্যন্ত সুন্দর এবং সাবলীল ভাষায় তিনি সব বর্ণনা করেছেন এই বইতে। কিভাবে তিনি তোপসে হিসেবে সিলেক্ট হয়েছিলেন, কিভাবে তাদের যাত্রা শুরু হয়েছিল, সিনেমায় নামা এই কথাটি বলতে আসলে তখনকার যুগে কি ভাবা হতো, সত্যজিৎবাবুর সাথে তার সম্পর্ক, সৌমিত্রবাবুর সাথে তার সম্পর্ক ইত্যাদি বিবরণগুলি তিনি খুব সুন্দরভাবে দিয়েছেন যে পড়তে গিয়ে মনটা জুড়িয়ে যায়। সেই কারণেই সিদ্ধার্থবাবুর লেখনী আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হলো সিনেমার সাথে লিখিত গল্পের পৃথকীকরণ। সিদ্ধার্থবাবু যে শুধু সিনেমায় অভিনয় করেছিলেন তা নয়, তিনি যে ফেলুদার একজন গুণমুগ্ধ ভক্ত এবং পাঠক ছিলেন সেটাও এই পয়েন্ট থেকে প্রমাণিত হয়। প্রতিটি চ্যাপ্টারের শেষে এসে সিনেমাটি যে লেখা গল্পের থেকে কোন কোন জায়গায় আলাদা সেটাও খুব সুন্দর করে তিনি বিশ্লেষণ করে দিয়েছেন। এমন অনেকেই আছেন যে হয়তো গল্প পড়েননি, ডিরেক্ট সিনেমা দেখেছেন। আবার এমনও কিছু মানুষ আছে যারা সিনেমা দেখেননি, শুধু গল্পটাই পড়েছেন। তাদের জন্য এই পয়েন্টটা খুবই সুবিধাজনক। আর শুধু তাদের জন্য না, সকলের জন্য এই পয়েন্টটা খুব ভালো, যাতে সকলের কাছে ক্লিয়ার হয়ে যায় যে গল্প থেকে সিনেমাতে কোন কোন জায়গায় আলাদা করা হয়েছে এবং কেন করা হয়েছে। ফলে এই পৃথকীকরণ পয়েন্টটি আমার কাছে একটি পজিটিভ পয়েন্ট। পরবর্তী পজিটিভ পয়েন্ট হলো বইতে ব্যবহৃত ছবি। এই বইতে বলা যেতে পারে অলমোস্ট প্রতিটা পাতাতেই একটা করে অপ্রকাশিত ছবি রয়েছে,
এবং তার নিচে রয়েছে সেই ছবি সম্বন্ধে একটি ছোট্ট বিবরণ, যেটা ইটসেলফ ছবিটাকে স্বয়ংসম্পূর্ণ করে তুলছে। সিদ্ধার্থবাবুর লেখাগুলিকে এই ছবিগুলি শুধু যে জাস্টিফাই করেছে তা কিন্তু নয়, বরং পড়ার অনুভূতিটাকেও আরও সুমধুর করে তুলেছে। এখানে যেটা উল্লেখ না করলেই নয় সেটা হলো এই ছবিগুলোকে কিন্তু হ্যাপাজার্টলি বসিয়ে দেওয়া হয়নি, কনটেক্সট অনুযায়ী বসানো হয়েছে। এই ছবির ক্রেডিট অবশ্যই সন্দীপবাবুর প্রাপ্য, শুধুমাত্র লাস্টের একটি ছবি ছাড়া। এই কারণে এই বইতে ব্যবহৃত ছবিগুলি হচ্ছে আমার কাছে একটি প্লাস পয়েন্ট। নেক্সট পজিটিভ পয়েন্ট হচ্ছে ছোট ছোট চ্যাপ্টার। বইতে মূলত 3টি বিষয় রয়েছে। প্রথম দুটি হলো সোনার কেল্লা এবং জয়বাবা ফেলুনাথের শুটিং চলাকালীন সিদ্ধার্থবাবুর অভিজ্ঞতা, এবং শেষে রয়েছে সৌমিত্রবাবুর সাথে তার পার্সোনাল রিলেশনের ব্যাপারে একটি ছোট্ট প্রবন্ধ। প্রতিটি প্রবন্ধই অনেকগুলি চ্যাপ্টারে ভাগ করা হয়েছে। এক একটি চ্যাপ্টারে এক একটি বিষয় রয়েছে, যেমন কি করে সিদ্ধার্থবাবুর সিলেকশন হলো, কি করে কোথায় কি কি শুটিং হলো, ইত্যাদি ইত্যাদি। খুব বেশি লেন্দি না করে খুব সহজ সরল ভাষায় প্রতিটি চ্যাপ্টারকে শেষ করেছেন সিদ্ধার্থবাবু, যার ফলে একটা চ্যাপ্টার পড়া ধরলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায় এবং পরের চ্যাপ্টারে যেতে মন চায়। সেই কারণে এই ছোট ছোট চ্যাপ্টারগুলি আমার কাছে একটি প্লাস পয়েন্ট। এবারে নেগেটিভ পয়েন্টে যাওয়ার আগে বইটির প্রোডাকশন কোয়ালিটি নিয়ে একটু বলে নেওয়া দরকার। বইটি প্রকাশিত হয়েছে পত্রভারতী থেকে। বইটির মুদ্রিত মূল্য 325 টাকা। বইটিতে পৃষ্ঠার সংখ্যা রয়েছে 180। বইটি হার্ড বাইন্ডিংয়ে রয়েছে এবং দাম অনুযায়ী এই বাইন্ডিং আমার ঠিকঠাক লেগেছে। বইটির উপরে একটি ডাস্ট জ্যাকেট রয়েছে যেটা খোলা যায়। ডাস্ট জ্যাকেটের নিচে যে হার্ড কভারটি রয়েছে তাতেও ডাস্ট জ্যাকেটের প্রচ্ছদটি দেওয়া হয়েছে, ফলে এই দিক থেকে পাবলিকেশন হাউস কোনোরকম কোনো কার্পণ্য করেনি। বইটির পেজ কোয়ালিটি আমার দুর্দান্ত লেগেছে। এরকম পেজ কোয়ালিটি আমি কোনো বইতেই দেখিনি। একদম সুপার কোয়ালিটির পেজ দিয়েছে পত্রভারতী। কিছু কিছু পেজে প্রিন্টিংয়ে একটু সমস্যা মতন রয়েছে, যেগুলি পড়তে একটু অসুবিধাই হয়েছে। আমি তার ছবি তুলে ধরলাম, যদিও সেটা 2-1 পেজেই হয়েছে, বাকি বেশিরভাগ বই ঠিক আছে। বইটিতে যে সাইজের ফন্ট ইউজ করা হয়েছে সেটা আমার তুলনামূলক একটু বড় বলেই মনে হয়েছে, এবং লাইনের মাঝে গ্যাপিংও আমার অনেকটাই বেশি মনে হয়েছে। এছাড়া পেজগুলিতে অনেকটা এক্সট্রা স্পেস ছেড়ে দেওয়া হয়েছে, যার ফলে বইটি তুলনামূলক বড় হয়েছে এবং পেজ সংখ্যা অনেক বেড়ে গিয়েছে। এইসব দিকে একটু নজর দিয়ে বইটিকে আরেকটু কম্প্যাক্ট করলেই ভালো হতো বলে মনে হয়েছে। বইটিতে অল্প কিছু মুদ্রণ প্রমাদ নজরে এসেছে, কিন্তু সেটা পড়ার ক্ষেত্রে কখনোই বাধা হয়ে দাঁড়ায়নি। বইটির মধ্যে শুরুর দিকে পেজে একটি কিউআর কোডও দেওয়া রয়েছে, যেটা স্ক্যানিং করে পত্রভারতীর ক্যাটালগও পাওয়া যেতে পারে। এবারে আসি বইটির প্রচ্ছদের ব্যাপারে। বইটির প্রচ্ছদ করেছেন সুদীপ্ত দত্ত। ওনার করা এই প্রচ্ছদটি আমার বেশ নজর কাড়া বলেই মনে হয়েছে, যাকে বলে সিম্পল ইয়েট ফ্যাসিনেটিং। ফলে প্রচ্ছদের দিক থেকে আমি থামস আপ জানাচ্ছি। এবারে আসি নেগেটিভ পয়েন্টের দিকে। সত্যি বলতে এই বইতে নেগেটিভ বলে সেরকম কিছু আমি খুঁজে পাইনি। কোয়ালিটি নিয়ে যেটা আমার ইস্যু মনে হয়েছে সেটা আমি অলরেডি বলে দিয়েছি। তবে একটা জিনিসের ব্যাপারে একটু নজর কাটতে চাই, সেটা হলো অনেকের একটা জিনিস মনে হতে পারে যে সোনার কেল্লা নিয়ে যে ডিটেল বিবরণ সিদ্ধার্থবাবু দিয়েছেন সেটা হয়তো জয়বাবা ফেলুনাথের ক্ষেত্রে মিসিং। এর পিছনে আমি যে জিনিসটা ফলো করেছি সেটা আমি তুলে ধরছি। সোনার কেল্লার শুটিংয়ের সময় বেশিরভাগ শুটিংটাই হয়েছিল রাজস্থানে, অর্থাৎ আউটডোরে, আর জয়বাবা ফেলুনাথের বেশিরভাগ শুটিংই হয়েছিল কলকাতা স্টুডিওতে। আউটডোরের শ্যুট হয়েছিল তুলনায় অনেক কম। সোনার কেল্লা পড়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে সেখানেও কলকাতার শুটিংয়ের ব্যাপারে কম মেনশন রয়েছে। যা মেনশন রয়েছে তা পুরোটাই আউটডোর শুটিংয়ের। কারণ আউটডোরের ক্ষেত্রে সিদ্ধার্থবাবু যে পরিমাণ সময় সিনেমার মেকিংয়ে কাটাতে পারতেন, কলকাতাতে থাকলে সেটা হতো না, যেটা ঘটেছে জয়বাবা ফেলুনাথের ক্ষেত্রেও। বেনারসের শুটিংয়ে পুঙ্খানুপুঙ্খ বিবরণ রয়েছে, কিন্তু কলকাতার বিবরণ অনেকটাই কম, আর সেটাই স্বাভাবিক। একটা ইন্ডো স্টুডিওতে শ্যুট করতে যা যা টেকনিক্যালিটিস দরকার হয় সেখানে অভিনেতাদের ইনভলভমেন্ট ততটা দরকার হয় না। সেই জন্য জয়বাবা ফেলুনাথের বিষয়টিও সোনার কেল্লার তুলনায় ছোট হয়েছে। কিন্তু তাই বলে গুঁড়ো পয়েন্টগুলি কিন্তু একটিও মিস হয়নি। এই বিষয়টি আমার মনে হলো বলে দেওয়া দরকার, তাই বলে দিলাম। এবারে উপসংহারে আসি। বইটি শুরু হয়েছে সন্দীপবাবুর লেখা ভূমিকা দিয়ে, যেখানে তিনি সিদ্ধার্থবাবুর লেখাকে টাইম ক্যাপসুলের সাথে তুলনা করেছেন। সন্দীপবাবুর এই টাইম ক্যাপসুল শব্দের প্রয়োগ আমার যথোপযুক্ত বলেই মনে হয়েছে। ডায়েরির ধাঁচে লেখা এই বইটি যেন সত্যি আমাদের সেই পুরনো সময় নিয়ে যায় টাইম ট্রাভেল করে, এবং সেটাতে বেশি করে সাহায্য করে এই বইতে ব্যবহৃত ছবিগুলি, যেটা আমার কাছে ছিল একদম নতুন। সেই ছবিগুলি দেখতে দেখতে এবং সিদ্ধার্থবাবুর বর্ণনা পড়তে পড়তে মনে হয় যেন নিজের চোখের সামনেই আমরা দৃশ্যগুলো দেখতে পাচ্ছি, সেই মোমেন্টগুলো এনজয় করতে পাচ্ছি।
একজন ফেলুদাপ্রেমী ও সত্যজিৎবাবুর কাজের গুণমুগ্ধ ভক্তের কাছে এর থেকে বড় পাওনা আর কি হতে পারে। আমি এই বই সকল ফেলুদাপ্রেমী এবং আপামর সাহিত্যপ্রেমী মানুষদের চোখ বুজে রেকমেন্ড করতে পারি। তবে হ্যাঁ, বইটি পড়ার আগে একটি বিষয় আমি আরও নজরে আনতে চাই, সেটা হলো সোনার কেল্লা আর জয়বাবা ফেলুনাথ একবার পারলে দেখে নিয়ে তারপরে এই বইটি পড়বেন। তাহলে বইতে বর্ণিত সিচুয়েশনগুলি চোখের সামনে যেন আরও সুস্পষ্ট হয়ে উঠবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পাঠক প্রতিক্রিয়া। আপনি যদি অলরেডি এই বইটি পড়ে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক এবং কমেন্ট করা এবং অন্যদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার এই কাজ যদি যোগ্য বলে মনে হয় আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল বিএম বুক রিভিউকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।